সিলেট প্রকৃতির স্পর্শে গড়ে ওঠা এক অনন্য রহস্যময় সৌন্দর্য। পাহাড়, মেঘ, ঝর্ণা কিংবা চা বাগান কি নেই এখানে। এ যেন এক স্বপ্নময় স্থান, যেখানে প্রকৃতির নিজ হাতে এঁকে গেছে রঙের খেলা। তাই তো আজ আমি ছুটে চলেছি সিলেটের বেশ কিছু অজানা ব্রহ্মস্থানে, যেখানে দেখব বর্তমান সময়ে আলোচিত নলজুরি খেলার মাঠ, এক অজানা ঝর্ণার লুকায়িত সৌন্দর্য, ভারতের কোল ঘেঁষে জাফলনের স্বচ্ছ জল আর সংগ্রামপুঞ্জি ঝর্ণার জলধারা, শ্রীপুর চা বাগানের সবুজ ঢেউ, লালাখালের নীল জলরাশি আর রহস্যময় আগুন পাহাড়, সবকিছুই যেন প্রকৃতির অপার সৌন্দর্যের এক ভিন্ন রকম নিদর্শন। তাহলে চলুন একসাথে হারিয়ে যাই প্রকৃতির সাথে মিশে যেতে সিলেটের এক অনন্য অভিযানে। আমার আজকের ভ্রমণ যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এই যাত্রায় আমি যাচ্ছি উপবন এক্সপ্রেসে করে, যার ভাড়া পড়েছে 995 টাকা। আবার চাইলে বাসে করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে বিভিন্ন শ্রেণীভেদে 670 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। রাত 10:40 আল্লাহর নামে আমাদের ট্রেনটির যাত্রা শুরু করলো সিলেটের উদ্দেশ্যে কিছু অজানা গন্তব্যে পা রাখতে। মনোযোগ আকর্ষণ করছি, যে সকল যাত্রীবৃন্দ নন এসি কোচে ভ্রমণ করছেন, আপনারা আপনাদের মোবাইল, ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র জানালার পাশে রাখবেন না। ঘড়িতে সময় সকাল 7:20 আর আল্লাহর অশেষ রহমতে আমি আছি এখন ঠিক সিলেট রেল স্টেশনে। তো এটাই কিন্তু আসলে সিলেটের লাস্ট ডেস্টিনেশন ছিল ট্রেনের। তো এখন যাব ঠিক গাড়ি ভাড়া করার জন্য, যে গাড়িতে করে চলবো সিলেটের জাফলন সহ আরও বিভিন্ন ট্যুরিস্ট স্পটে। আর জেনে রাখা ভালো, এই রেল স্টেশনের পাশেই কিন্তু সিলেট বাস টার্মিনাল। সো যারা বাসে করে আসেন তারা কিন্তু এই রেল স্টেশনের আশেপাশেই কিন্তু মূল গন্তব্যটা হয়। তো এখন যাব ঠিক গাড়ি ভাড়া করার জন্য। 2500 টাকা। কত টাকা হবে? একবারে 1800, একদম ফিক্সড। মাত্র 1200 টাকায় সারাদিনের জন্য একটি মোটরসাইকেল ভাড়া করে নিলাম। পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে চাইলে সিনজিও নিতে পারেন মাত্র 1800 টাকায়, অথবা রেগুনা ও হাইস্কার সহজেই ভাড়া পাওয়া যায় এখান থেকে। সিলেটের বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্টের সকালের নাস্তা সেরে যাত্রা শুরু করলাম দিনের প্রথম গন্তব্য ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা লালাখালের উদ্দেশ্যে। সিলেট থেকে যার দূরত্ব 44 কিলোমিটার। চলে এসেছি আজকের দিনের প্রথম স্পটে, ঠিক লালাখালে। আর ওই লালাখালটা কিন্তু ঠিক আমার পিছনেই। আর এ জায়গা থেকে কিন্তু আসলে বুট ভাড়া করবো, যে বোটে করে চলবো লালাখালের বেশ কিছু স্পট দেখবো। একদম লালাখালের যে জিরো পয়েন্ট আছে, রয়েছে চা বাগান, তো এগুলি আসলে বোটের মাধ্যমে দেখবো। জিরো পয়েন্ট আর চা বাগান আর নীলপানির ভাড়া হইলো 800 টাকা। আগে আছে 1100 টাকা, বাদে গাটা 300 কমানো হয়েছে, 800 টাকা তাইছে। 800 টাকা কতক্ষণ ঘোরা আর কি? যাওয়া আসা আপনার যত সময় ইচ্ছা তত সময় স্কুটে কাটাইতে পারবে। বোটটি চালু করতেই সামনে ভেসে উঠল চেরাপুঞ্জি মেঘে ঢাকা রহস্যময়ের পাহাড়গুলো, যেখান থেকেই উৎপত্তি হয় লালাখালের এই স্বচ্ছ জল। এক পাশে পাথর উত্তোলন, অন্য পাশে সবুজে পাহাড়ি টিলা, আর সামনেই ভারতের সীমান্ত। এই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যায়। বোটটি আমাদের ওই ওদিক থেকে হবে, ঠিক 15 মিনিট হবে রাইড করতে করতে। এ জায়গায় না নামায় দিল। ওই যে ঠিক হাতের ওদিকেই হচ্ছে ইন্ডিয়া, আর ওদিকে হচ্ছে লালাখালের যে জিরো পয়েন্টটা। আর এদিকে কিন্তু প্রচুর বালু উত্তোলন হচ্ছে, পাথর বালু।
আর এখন যাব ঠিক এই যে সামনের দিকে যে চা বাগানটা আছে, একটু হাঁটলেই হবে। বোট থেকে নেমেই ঠিক 2 থেকে 4 মিনিটের মতো হেঁটেই চলে আসলাম কিন্তু লালাখাল যে চা বাগানটি রয়েছে এই চা বাগানটিতে। আর এই চা বাগানটি কিন্তু একদম ইন্ডিয়া পাস গেছে, পাশেই কিন্তু মেঘালয়ের খুব সুন্দর সুন্দর পাহাড়গুলি দেখা যাচ্ছে। আর এই চা বাগানটা কিন্তু অনেকই ছোট বলতে গেলে, আর প্রত্যেকটা টিলার মধ্যে এরকম সুন্দর সুন্দর চা বাগান, অসাধারণ দৃশ্য দেখতে পারবেন যদি এখানে আসেন। গ্রামীণ এই অপূর্ব সুন্দর দৃশ্য। লালাখাল চা বাগানটি দেখেই চলে আসলাম লালাখাল জিরো পয়েন্ট। আসলে এই জিরো পয়েন্টটা কিন্তু অসাধারণ। পিছনে কিন্তু লেখা আছে সাবধান সীমান্তবর্তী এলাকা। ওই পাশে কিন্তু ইন্ডিয়া মেঘালয়ের পাহাড়গুলি কিন্তু এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। আর সামনেই কিন্তু হচ্ছে নীল সবুজ ঝকঝকে সে পানি লালাখালের। মূলত লালাখালের এই পানির দৃশ্য দেখার জন্য কিন্তু পর্যটকরা এই লালাখালকে সবসময় চুজ করে। যদি আসেন অবশ্যই একবার এই লালাখালটাকে দেখে যাবেন, অসাধারণ সুন্দর। বাংলাদেশ যে নদীমাতৃক একটি দেশ, এই নদীগুলি দেখলে বোঝা যায়। আর এখানটা কিন্তু আসলে প্রচুর বালু উত্তোলন, যে পাথরগুলি আছে পাথরগুলি উত্তোলন করা হয়। এই দৃশ্যটাও অনেক সুন্দর লাগে। লালাখাল গড়ে পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাত্রা করি জাফলং তামাবিল রোডের পথে। এই রোডের দুই পাশে ছড়িয়ে আছে সিলেটের বেশ কিছু লুকিয়ে থাকা অপূর্ব সৌন্দর্য, যা ভ্রমণপ্রিয় মানুষদের হৃদয় ছুঁয়ে যায়। চলে এসেছি ইন্ডিয়ার মেঘালয়ে গেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি চা বাগান, সেটি হচ্ছে শ্রীপুর চা বাগান। আসলে এটা অসাধারণ। রাস্তার দুই পাশেই কিন্তু ঠিক চা বাগান, আর এক পাশেই এরকম চা বাগান, আর এটার মধ্যেই আসলে এরকম সুন্দর মেঘালয়ের পাহাড়গুলির দৃশ্য দেখা যায়। আর এই পাহাড়গুলির মধ্যে কিন্তু ছোট বড় আসলে অসংখ্য ঝর্ণা রয়েছে। অসাধারণ সুন্দর লাগে এই শ্রীপুর চা বাগানটি, যেটি কিনা জাফলং যাওয়ার পথেই পড়বে। আমি রয়েছি এখন শ্রীপুর চা বাগানের একদম সর্বোচ্চ টিলায়। এদিকে আসলে অসংখ্য ছোট বড় টিলা রয়েছে, এদিকে জাফলং যাওয়ার যে রোডটা। আর এই যে এই পাশে শ্রীপুর চা বাগান এটা, আর ওই যে একটু সামনেই হচ্ছে ইন্ডিয়া সে কাঁটাতারা দেওয়া বর্ডারটা। আর ওই পাশে কিন্তু মেঘালয়ের যে পাহাড়গুলি, এগুলি কিন্তু সবই আসলে মেঘালয়ের পাহাড়, অসাধারণ সুন্দর রয়েছে। এই যে এদিক দিয়ে ছোট্ট একটি ঝর্ণা, এদিকে আসলে অসংখ্য বড় বড় ঝর্ণা রয়েছে, 1টা 2টা 3টা অসংখ্য ঝর্ণা রয়েছে। শ্রীপুর চা বাগান থেকে এরকম মেঘালয়ের পাহাড়ের দৃশ্য, এরকম ঝর্ণার ভিউ অসাধারণ লাগবে, অসাধারণ। মাত্রই শ্রীপুর চা বাগান ভিজিট করে আসলাম, আর এখন যাব কিন্তু স্বচ্ছ একটি ঝর্ণার দিকে, যে ঝর্ণাটির নাম হচ্ছে আদুরি ঝর্ণা বা অনেকে বলে নীলপানির ঝর্ণা। আর এটি কিন্তু শ্রীপুর চা বাগানের একদম লাস্ট সীমান্তে, যেটাতে যেতে হলে শ্রীপুর চা বাগান থেকে যে জাফলংয়ের সড়কটি গেছে ওই সড়কটি ধরলেই ঠিক ডাইনের দিকে এরকম একটি মোড় পড়বে, এরকম একটি মোড় পড়বে। এই মোড়টি দিয়ে সোজা হেঁটে চলে যেতে হবে। যদি আমাদের মতো বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু বাইক দিয়ে সরাসরি একদম ঝর্ণার কাছে যেতে পারবেন। যদি হেঁটে যেতে চান তাহলে কিন্তু সময় পড়বে মাত্র 10 মিনিটের মতো। আর ঝর্ণার পানি কিন্তু খুবই স্বচ্ছ। তো যাব এখন এই আদুরি ঝর্ণার দিকে। আর এই ঝর্ণায় যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, চারিদিকে ঠিক জঙ্গলের মতো। আর পথ কিন্তু একটাই, হারানোর যে কোনো ভয় থাকবে এরকমটা আসলে কিছু নেই। আর যখনই হাঁটতে হাঁটতে এরকম সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যেতেই পড়বে 4 রাস্তার মোড়, তখনই কিন্তু আসলে ঝর্ণার যে শব্দটা ওই শব্দটাই শুনতে পারবেন। তারপরে ঠিক ডাইনের দৌড়ে গেলেই কিন্তু সে ঝর্ণাটা দেখতে পারবেন। অলমোস্ট 10 মিনিটের মতো হবে হেঁটে হেঁটে চলে আসলাম কিন্তু আদুরি ঝর্ণা বা নীলপানি ঝর্ণা নামক এই যে ঝর্ণাটিতে। ঝর্ণাটি কিন্তু আসলে অসাধারণ, যদিও ঝর্ণাটি ছোট কিন্তু ঝর্ণার পানি কিন্তু খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। আজকে কিন্তু অনেক অনেক পর্যটক আসছে এই আদুরি ঝর্ণাতে গোসল করার জন্য। এই আদুরি ঝর্ণাটি কিন্তু ঠিক মেঘালয়ের যে ঝর্ণার পানিগুলি আছে ওই ঝর্ণার পানির স্রোতে স্রোতেই কিন্তু এটার উৎপত্তি। আর এটা ঠান্ডা পানি বলে দিচ্ছে এখানে কেন এত মানুষ গোসল করতে আসছে। আর এই ঝর্ণার উপরেই কিন্তু অনেকগুলি ছড়া রয়েছে, ওগুলি চাইলে কিছুক্ষণ ট্রেকও করা যাবে, কারণ এই ঠান্ডা পানির মধ্যে ট্রেক করতে কিন্তু মজাই অন্যরকম।
এখন যাব আমি বর্তমান সময়ে ভাইরাল এবং বিখ্যাত একটি খেলার মাঠ, ঠিক নলজুরি খেলার মাঠে যাব। আর এজন্য কিন্তু প্রথমে আসতে হবে নলজুরি যে বাজারটা আছে ঠিক এই বাজারের দিকে, আর সোজাই কিন্তু জাফলনের রোডটা চলে গেছে। নলজুরির যে বাজারটা আছে বাজারের ঠিক ডাইনের রাস্তাটা ধরেই যেতে হবে ঠিক নলজুরির যে খেলার মাঠটা। আর নলজুরি খেলার মাঠে কিন্তু আপনারা বাইক ব্যতীত অন্য কোনো গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবেন না। যদি সিএনজি নিয়ে আসেন কিংবা বড় গাড়ি নিয়ে আসেন, এই সামনেই একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পর্যন্ত যেতে পারবেন, তারপরেই কিন্তু হেঁটে যেতে হবে। আমি রয়েছে এখন ঠিক বর্তমান সময়ে ভাইরাল এবং বিখ্যাত একটি খেলার মাঠে, ঠিক নলজুরি খেলার মাঠ। আর এই খেলার মাঠটা কিন্তু আসলে অসাধারণ। আমার পিছনে কিন্তু হচ্ছে দুইটি ঝর্ণা, আর এই ঝর্ণার সাউন্ড কিন্তু এই মাঠ থেকেই খুব সুন্দর প্রতিফলিত ধ্বনি হয়। মনোমুগ্ধকর লাগে যখন এই সাউন্ডগুলি আর এই দৃশ্যগুলি চোখের সামনে ভাসে। এই মাঠের ঠিক এদিকে যেমন দুইটি ঝর্ণা রয়েছে, এদিকে কিন্তু আবার বিএসএফরা বৈশা থাকে। আর এটার সৌন্দর্যটা আসলে অসাধারণ। এদিকে একটি পিলার রয়েছে, ঠিক এই যে এদিক দিয়ে, এটা আসলে এদিকে বাংলাদেশ লেখা, এদিকে ইন্ডিয়া লেখা, একটা দুইটা তিনটা অনেকগুলি পিলার দেখা যাচ্ছে। আর এই যে এই বনগুলি আসলে এটা আসলে ইন্ডিয়ার একটা রাস্তা প্রবাবলি হবে, গাড়ি যাচ্ছে। এলাকার লোকজন বললো নাকি এ জায়গায় যাওয়া যায়, ওনারা নিয়ে যাবে এরকমই আর কি, কিছু টাকা দিলে আর কি ওই ঝর্ণার উপরে নিয়ে যায় এরকমটাই বললো। বাট রিসেন্ট যে সার্কামস্টেন্স আমরা সকলেই জানি, এজন্যই আর কি ভিতরে গেলাম না। আর মাঠটা কিন্তু আসলেই অসাধারণ। নলজুরি খেলার মাঠ দেখে দুপুরের লাঞ্চের জন্য চলে যাই জাফলনের মামার বাজারে। সেখান থেকে দুপুরের লাঞ্চ সেরে চলে যাই জাফলনের জিরো পয়েন্টে। চলে এসেছি জাফলনে, ঠিক গাড়ি আমাকে ঠিক ওই যে ওই পাশে নামিয়ে দেয়। তো ওইখান থেকে ঠিক সিঁড়ি ধরে ধরে এই পর্যন্ত আসছি। আর এটা কিন্তু সম্পূর্ণই ঠিক সিঁড়ির রাস্তা একটা। আর এই সিঁড়ির দুই পাশেই কিন্তু ঠিক বিভিন্ন ধরনের সরঞ্জাম পেয়ে যাবেন, দোকান রয়েছে এই জায়গায়। আর এই যে এই পাশটাতে কিন্তু অসাধারণ, মাশাল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য। সামনে কিন্তু হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের ডাউকি শহরটা। এই যে এই পাশ দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করছে। ঠিক এরকম সুন্দর দৃশ্যটা আসলে পাহাড়ের ঘেঁষে এরকম বাড়িঘরগুলি বাংলাদেশের খালি এই একমাত্র জাফলনের জিরো পয়েন্টে যাওয়ার মুহূর্তেই এই সৌন্দর্যটুকু দেখতে পারবেন, এছাড়া কিন্তু অন্য কোনো জায়গায় দেখতে পারবেন না। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো হবে এরকম সিঁড়ি বেয়ে বেয়ে একদম নিচে নামলাম। আর সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামাটা আসলে সত্যি অনেক টাফ, আর উঠার সময় কিন্তু অনেক হিসেল খাইতে হইব। আর এখন যাব ঠিক জাফলনের আসলে একদম জিরো পয়েন্টে, এরপরেই যাব এই জাফলনের কাছেই রয়েছে ঠিক মায়াবী ঝর্ণা, বা অনেকে এটাকে বলে থাকে ঠিক সংগ্রামপুঞ্জি ঝর্ণা। তো প্রথমেই যাচ্ছি ঠিক জাফলন জিরো পয়েন্টে। চলে এসেছি কিন্তু একদম জাফলন জিরো পয়েন্টে। আর ওই যে পিছনে কিন্তু হচ্ছে সে ডাউকির সে বৃষ্টি। আর এ জায়গায় আসলে সবাই যেটা ভুল করে না সেটা হচ্ছে গোসল করতে আর ছবি তুলতে, কারণ এ জায়গায় অসাধারণ অসাধারণ কিছু ছবি আর দৃশ্য দেখা যায়। ওই যে আমার সামনেই হচ্ছে সে ডাউকির বীজটা, আর এদিকে কিন্তু ইন্ডিয়ার পর্যটক, এদিকে আমাদের বাঙালি পর্যটক। আজকে কিন্তু জাফলনে প্রচুর পর্যটক আসছে, এগুলি সবই হচ্ছে আমাদের বাঙালিরা। এদিকে বেঞ্চ রাখা আছে, এদিকে লকার আছে, গোসল করে আপনি যে সকল জামা কাপড় রাখতে পারবেন লকারের মাধ্যমে। এদিকে প্রচুর পাথর আজকে, আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন এই পাশ থেকে, আর জুতা পরা ট্রাই করবেন। এই যে বিএসএফরা কর্মরত আছে, এদিকে আসলে বেড়া দেওয়া আছে জাস্ট একটা রশির মাধ্যমে, বিএসএফরা কর্মরত আছে এদিকে। ওনাদেরও আসলে নৌকা ভাড়া করা আছে এদিকে, এই যে নৌকাগুলি, ওই যে এদিকে কিন্তু বিএসএফরা আসলে ঘোরাচ্ছে ইন্ডিয়ার যে পর্যটকগুলো আছে, ওরা হচ্ছে ইন্ডিয়ার, এইগুলি হচ্ছে বাঙালি। মাঝখানে এই যে
রশিটা দেওয়া, ওদিকে বাঙালিরা যেতে পারে না, এদিকেও ইন্ডিয়ার আসতে পারে না। অসাধারণ একটা সুন্দর দৃশ্য এই জায়গায়। ইন্ডিয়ার ওই যে ডাউকি শহরের যে রাস্তাঘাটগুলি, গাড়িগুলি, খুব সুন্দর লাগে আসলে এই জায়গা দিয়ে। আচ্ছা মামা, জাফলং 0 পয়েন্ট থেকে যে মায়াবী ঝর্ণাটা আছে যাইতে কত টাকা লাগে? 100 টাকা মামা। লোকালি আর কি। জি, কতজন local। লোক নেন আপনারা? এতে 12 থেকে 14 জন। ঝর্ণাতে কতক্ষণ থাকতে পারে মায়াবী ঝর্ণাতে? এটা আনলিমিটেড সময়, আপনার যতক্ষণ ইচ্ছা। তারপর আইনে আবার কোথায় নামায় দেন? ওই যে ফিরিঘাটে। সিঁড়িঘাটে। জি। ওই যে ওই পাশ থেকে ঠিক এই যে এই পাশে আসলাম, বেশিটা আসলে ডিস্টেন্স না, 5 মিনিট লাগে সর্বোচ্চ। এই জন্য কিন্তু আসলে আপ ডাউন 100 টাকা, একটু বেশি হলো, আসলে কিছু করার নাই। যাবো ঠিক এই যে পট্টা ধরে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো হাঁটা লাগবে। ঠিক ওই যে সামনেই হচ্ছে মায়াবী ঝর্ণা, 5 থেকে 7 মিনিটের মতো ঠিক হেঁটেই চলে এসেছি কিন্তু ঠিক মায়াবী ঝর্ণা, বা অনেকে বলে থাকে ঠিক সংগ্রামপুঞ্জি ঝর্ণা। আসলে এই ঝর্ণাতে প্রচুর পানি থাকে যখন বৃষ্টি হয়, আর এখন কিন্তু আসলে দেখেই বোঝা যাচ্ছে যে পানির তুলনায় কিন্তু মানুষই বেশি। প্রচুর পর্যটক আসছে এই মায়াবী ঝর্ণাতে আজকে। অসাধারণ সুন্দর, যদিও এই ঝর্ণাটা এখনও কিন্তু পানি বহমান রয়েছে। আজকে যদিও বৃষ্টি হয় নাই, বৃষ্টির সময়টা কিন্তু আসলে অনেক পানি থাকে, তখন কিন্তু একদম সম্পূর্ণটাই ঠিক সাদা সাদা দেখা যায় এই মায়াবী ঝর্ণাটি। চলে এসেছি দিনের লাস্ট স্পটে, ঠিক হরিপুরের আগুন পাহাড়। আগুন পাহাড়টা আসলে অসাধারণ। আর এখন কিন্তু আমি এই ম্যাচ নিয়ে আসলাম, ঠিক ওই গাড়ি কিন্তু একটা দোকান আছে ঠিক সামনে, 1 মিনিটও লাগবে না হাইটটা আসতে আগুন পাহাড়ে। ওই জায়গায় পার্কিং করে আসলাম, একটা ম্যাচও নিয়ে আসলাম। এই আগুন পাহাড়ে আসলে আগুন ধরাবো এখন। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। আসলে এই জায়গায় এরকম সুন্দর আগুন ধরে, শুধু যে এই জায়গায় এটা কিন্তু না, একটা পাহাড়ের মধ্যে আগুন জ্বলে। এই জন্য কিন্তু এই জায়গাটার নামই আসলে আগুন পাহাড়। যদি বৃষ্টিও আসে, ইনফ্যাক্ট শীতের মৌসুমেও এই জায়গাটিতে সব সময় আগুন ধরবে। আগুন যে জায়গাটি আপনি ধরান, যে জায়গায় ধরালেন, এই যে মাত্র ধরেলাম, যে জায়গায় আসলে ধরাই সে জায়গায় আগুন ধরে। এখন যাবো ঠিক পাহাড়ে। এখানকার মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস বের হয়, যার ফলে গর্তে আগুন ধরলে তা নেবে না। এই দৃশ্য পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণ। রহস্যময় আগুন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর আমরা ফিরে আসি সিলেটের আম্বরখানা বাস স্ট্যান্ডে। সেখান থেকে রাত 10টার বাসে করে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। আজকের ভ্রমণ ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবারও কোনো নতুন স্থানের নতুন ভ্রমণ গল্প নিয়ে হাজির হব। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।